আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল, সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। জানি অনেকদিন পর গল্প আসছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড়হিম করা ভয়ের গল্প, মাওলা গ্রামের ভয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে চলো পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। খুড়ো, ও খুড়ো, সর্বনাশ হয়ে গেল গো খুড়ো, সর্বনাশ হয়ে গেল। ও খুড়ো। তখন সবে সন্ধে নেমেছে। সুন্দরবনের জঙ্গলে জঙ্গলে তখন অন্ধকার পাকিয়ে পাকিয়ে উঠতে আরম্ভ করেছে। বনবিবির থানের ঘণ্টা বাজছে ঢং ঢং করে। ওদিকে রায় সুন্দরী খাড়ির পাশ থেকে ফটিক দৌড়তে দৌড়তে এসে দাঁড়ালো বনবিবির থানে। হাঁপাচ্ছে তখনও, বুকটা হাঁপুড়ির মতো ওঠানামা করছে। মোড়ল ঘুড়ো কপালে হাতখানা ঠেকিয়ে একরাশ বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকালো ফটিকের দিকে। সুন্দরবনের মৌলা গ্রাম। বনের ভেতর থেকে মৌমাছির চাক ভেঙে মধু সংগ্রহ করাই এদের পেশা। বনের ভেতর বাঘের সাথে এদের বাস। যখন এরা গভীর বনে চাক ভাঙতে যায় তখন একসাথে দল বেঁধে যায়। প্রায় 9-10 দিন থাকে বনে। মা বনবিবির কৃপা না থাকলে কেউ সুন্দরবনের জঙ্গল থেকে জ্যান্ত ফিরে আসতে পারে না। যখন একটা দল যায় তখন পুরো গ্রাম তাদের জন্য প্রার্থনা করে। মেয়েরা চুলে তেল দেয় না, হবিষ্যি করে, বনবিবির ব্রত পড়ে। এইভাবে গ্রামের চঞ্চল মোড়লের ছেলেও গেছে জঙ্গলের ভেতরে। চঞ্চলের ছেলের এখনো বিয়ে হয়নি, তাই তার জন্য ব্রত করার, তার মঙ্গল অমঙ্গলের ভাবনা ভাবার সব দায়িত্ব এখন মোড়লের। সন্ধেবেলার লাল আলোটা যখন সোজা একেবারে বনবিবির থানের মাথার উপরে এসে পড়ে তখনই ব্রত কথা পড়ার সময়। এই সময় এমন হাঙ্গামা করা কারই বা ভালো লাগে? বাড়ির লোক জঙ্গলে থাকলে সর্বক্ষণ মনের ভেতর কু ডাকতে থাকে। তার মধ্যে আবার এমন মরা কান্না কাঁদতে কাঁদতে ছুটে এলে বুকের ভেতর কেমন যেন ধুকপুক ধুকপুক করতে থাকে। কি হয়েছেটা কি? এত সেল্লাস কেন রে হারামজাদা? সাঁঝির বেলায় একটুখানি দেবতার নাম নিতেও দিবিনি নাকি? হারামজাদা কোথাকার, কোনো কাজ কাম নাই? দেখা গেছে গো খুড়ো, আবার দেখা গেছে। হাঁপাতে হাঁপাতে প্রায় দম আটকে আসছে ফটিকের। সেই রায় সুন্দরী খাড়ির পাশে জিনিসটা দেখার পর থেকে তার হৃৎপিণ্ডখানা ধুকপুক করছে। তার উপর আবার এতটা রাস্তা দৌড়ে আসা। মোড়ল খুড়ো বড় গম্ভীর হয়ে তাকালো ফটিকের দিকে। এতক্ষণ তিনি ব্যাপারটাকে বড় হালকা করে দেখছিলেন, কিন্তু এখন ফটিকের চোখ মুখের অবস্থা দেখে তার মনে হলো ব্যাপারটাকে হালকা করে দেখা যাবে না। মোড়ল খুড়ো গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, এ কি রে, এ কি হয়েছে নাকি? কারে দেখা গেছে? বেগনি আলো গো খুড়ো, বেগনি আলো। আবার দেখা গেছে, রায় সুন্দরী খাড়ির পাশে আবার দেখা গেছে। খুশকি রে সোড়া, আবার দেখা গেছে? হায় রে বনবিবি, এ কি হবে গো? এ বিপদে রক্ষা করো মা, রক্ষা করো। হায় 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 হায়। মোড়ল খুড়ো ঝাঁপিয়ে পড়ল বনবিবির পায়ের কাছে, খালি মাথা কুটে আর মূর্তির মুখের দিকে চায়। আশেপাশে দাঁড়ানো মৌলারা হাঁ করে চেয়ে আছে মোড়ল খুড়োর দিকে। ফজল মিয়া এসে দাঁড়ালো মোড়ল খুড়োর পেছনে। কি হয়েছে গো খুড়া? তুমি এত চিল্লাও কেন? এই বেগনে আলো কি গো খুড়া? মোড়ল খুড়ো কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হায় রে হায়, পোড়া কপাল। বেগনি আলো চিনিস নে? রায় সুন্দরী খাড়ির পাশে বেগনি আলো চিনিস নে? মুখ পোড়া। সব যে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে রে। আয় রে মা গো মা। ফটিক কপাল চাপড়ে বলল, আর এই পোলা পানের কথা কইও না গো খুড়া, পোলা পানের কথা কইও না। মৌলা হইয়া বেগনি আলোর কথা শুনে নাই? রায় সুন্দরী খাড়ির পাশে বেগনি আলো যতবার দেখা গেছে
এই মৌলা গায়ে ততবার মড়ক লেগেছে, মড়ক। ফটিক সকলকে পোলাপান বলল বটে, তবে তার বয়সও খুব একটা বেশি কিছু না। তবে মোড়ল খুঁড়োর আশেপাশে গদের আঠার মতো লেগে থাকার দরুন এসব গল্প গাছা সে বহুবার শুনেছে। সেই সব গল্প শুনে বুঝি বুড়োটে হয়ে গেছে। এবার কয়েন দিকে কিতা হয়েছিল? গেলবার যখন দেখা গেছিল আলো খান, কেমনে সব মরি গেছিলা? কম দেখি একবার। সাজবাতি পড়ে গেছে, এখন এসব বলা ভালো হবে না। কাল নয় সূর্যের আলোতে কথা বলা যাবে কোন। একজন মৌলা এগিয়ে এলো খুড়োর কাছে। কি তাকাও গো খুড়ো, আমাকে বনবিবি আসেন না, তার থানে বইয়া কইলে কিছুটি হইব না। মোড়ল খুড়ো আবার বনবিবির দিকে তাকালো ফ্যাল ফ্যাল করে। ছেলেটা জঙ্গলে আছে, এখন বেগনে আলো দেখা যে ভালো কথা নয়। কালই খবর পাঠাতে হবে একবার জঙ্গলে। যা চাক পেয়েছে থাক, ওতেই হবে। বাড়ির সবাই ফিরে আসুক মঙ্গল মতো। বাড়ি ফিরে এলে ঘটা করে পুজো দেবে বনবিবির। গলাখানা একটু ঝেড়ে বলতে শুরু করলো মোড়ল চঞ্চল। রায় সুন্দরীর খাড়ির পাশে এই যে বেগনি আলো দেখা যায় বহুদিন বাদে বাদে, আর যখন এই আলো দেখা যায় একজন দুজন করি মাওলারা হারিয়ে যায় গা থেকে, আর তারপরই ওই লাশখানা পাওয়া যায় ওই রায় সুন্দরী খাড়ির পাশে। কি তাকাও গো খুড়া, কেমনে হারাইয়া যায়? কেমনি তা ঠিক কইতে পারবো না রে বাপ। আমার এই জীবনে দুইবার দিয়েছিলাম এই আলো। প্রথমবার আমি তখন খুব ছোট, তখন একবার দেখা গেছিল ওই বেগনি আলো। তখন তো অত বুঝতাম না। বাপ মা একদিন বলেছিল যে সাজের বেলায় ঘরের বাইর হইবি না, রাতে ঘরের বাইরে কেউ ডাক পারলি সাড়া দিবি নে। তা বাপ মায়ের তো কত কথা হয়, হকগুলি কি শোনা যায়? সাজবাতি হয়ে গেল, আমরা চারজন বাচ্চা মৌলা খেলতে লাগলাম নদীর চরে। জপাস করে জলে পড়ি, তারপর হাসুর পাসুর কেটে আবার উপরে উঠে আসি। এই ছিল আমাদের খেলা। আপন মনে আমরা খেলি চলেছিলাম। তখন সাজের আলো বেশ গাঢ় হয়ে গেছে। দূরে বন থেকে শিয়ালের ডাক আসছে কানে। এমন সময় দেখলাম একখান বেগনি আলো রায় সুন্দরী খাড়ির পাশ থেকে ভেসে উঠে আবার যেন কোথায় মিলিয়ে গেল। একবার, দুইবার, তিনবার, পরপর তিনবার এমন হলো। বেগনি আলো আমাদের চোখে পড়েছে, এই কথা বাড়িতে কাউকে শুনেলে তখন আর রক্ষে ছিল না। একখানা মারও তখন পিঠ ছাড়া অন্য কোথায় পড়তো না। তাই আমরা কেউ আর এইসব বিষয়ে কিছু বললাম না। শুনছিলাম এই বেগনি আলো যার চোখে লাগে তারে রাতের বেলায় এই টাইনে নিয়ে যায় ওই সুন্দরী খাড়ির পাশে। আমরা সকল বন্ধুরা পরামর্শ করলাম যে আজ রাতেই আমরা কেউ ঘুমবো না। সকলে কান খাড়া করে রাখলাম। যদি কারো দৌড় খোলার শব্দ পাই তাহলে সকলে দৌড়ে যাবো সেদিকে। আমরা তো চারজন, এই বেগনি আলো কজন রে আর টেনে নেবে। কথা বলতে বলতে হেসে উঠে মোড়ল খুড়ো। কি তৈল খুড়া, হাসতায় কেন? পোলা পানির বুদ্ধি। বেগনি আলো লাগে খেলতে গেছিলাম। সেদিন রাতে দুচোখের পাতা এক করিনি। কানে কোনো শব্দ আসলে সতর্কই হয়ে পড়তাম। আমাদের বন্ধুদের বাড়ি কাছাকাছি ছিল। আমরা উত পেতে বসে রইলাম যে রাতে কোনো শব্দ কানে আসে কিনা, কিন্তু কিচ্ছু হলো না। কোনো শব্দ পাইলাম না। ভোর হইল, মোরগ ডাকলো। আমরা সকলে ছুটি বাইরে এসলাম। সকলে ছিলাম, একজনায় ছিল না। নাম তার ছিল চন্দন। আমরা সকলে দৌড়লাম। কোথায় যেতে পারে ও, কোথায় যেতে পারে? হন্যি হয়ে সারা জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও উড়ে পেলাম না। তারপর যখন সূর্যি মাথার উপর উঠল তখন দেখলাম যে রায় সুন্দরী খাড়ির জলের মুখ ডুবাইয়া মইরা পড়ে আছে চন্দন। ওই দিন সকলে জানতে পারল যে আমরা সকলে বেগুনি আলো দেখছিলাম।
মায়ে পিটাইলো, হদ্দম পিটাইলো। বেগনি আলো দেখার পর থেকে সাজের বেলা বাইরে যাওয়া মানা ছিল। আর আমাকেও এত বড় সাহস, রায় সুন্দরী খাড়ির পাশে খেলতে গেছিলাম। তো মায়ে ঠিক করলো যে আমাদের কোমরে দড়ি পরিয়ে রাখবে। একখান ডগা আমাকে কোমরে আর একখান মায়ের আসলে। তা যখন আসলে টান পড়বে তখন মায়ে বুঝে যাবে যে আমাকে বেগনি আলো ধরেছে। এই হান খুব ভালো বুদ্ধি ছিল গো খুড়া, মায়ে একদম ঠিক কথা কইছিল। হ্যাঁ, ঠিক কথাই কইছিলি। রাতের বেলায় একখান মোটা দড়ি আমাকে কোমরে পড়ানো ছিল। এই দিন আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম যে রায় সুন্দরী খাড়ির পাশে বেগনি আলো ভেসে বেরিয়েছে, আর আমি খাড়ির স্বরে মুখ গুজে মরি পড়িয়াছি। ভয়ে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠলাম ধর্মর করি। দেখলাম না, আমাকে কারোর কিছু হয়নি, ঠিকই আছি। কোমরে আমার দড়িখানা বাঁধাই ছিল, একখানা দড়ির ডগা মায়ের হাতে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো একখান চিৎকারে। কিতা হলো গো খুড়া, আবার কিতা বেগনে আলো টানে নিয়ে গেল কারে? হ্যাঁ, মুকুল নাম ছিল ছেলেটার। ও আমাকেই এক বন্ধু বান্ধব হয়। রাতের বেলা তার কোমরেও দড়ি বাঁধা ছিল, দড়ির আর একখানা ডগা ছিল মায়ের হাতে। ইতা কিতা হইল গো খুড়া, এমনি করে রাইত খাওয়া চলি গেলা? হ্যাঁ, চলি গেল। সকালে উঠি দেখি তার মায়ের দেহে দড়ি আর এক ডগাখানা খুঁটির সাথে বাঁধা, মুকুল নাই। তারপর তার দেহখানা পাওয়া গেল ওই রায় সুন্দরী খাড়ির পাশে, মুখখানা স্বরের মধ্যে গোজা, একেবারে নিথর দেহ। তারপর কিতা হইল খুড়া? কি আর হবে, কান্নাকাটি চলল। আমাকেও খেলা বন্ধ হলো। বাড়ি ছেড়ে যদি কোথাও এক পা বাড়াই তাহলে বাপ বলেছিল চামড়া খুলে হাতে দিয়ে দেবে। আর কোথাও যায়নি। আস্তে আস্তে বেগনি আলো আর দেখা যেত না। 4-5 দিন ভয়ে ভয়ে কাটলো। তারপর আবার সকলে ভুলে গেলাম। শুধু চন্দন আর মুকুলের বাপ মায় মুখ চুন করে ঘুরে বেড়াইতো। আমরা বাকি দুজন আবার আগের মতোই রায় সুন্দরী খাড়ির পাশে ঝাঁপাইতে গেলাম। অকলতা ঠিক হইয়া গেল? ফটিক এবার পেছন থেকে ফুট কাটল। হা হা, এমনিই হয়, এমনিই তো হয়। সন্ধ্যের আলো গাঢ় হচ্ছে। বনবিবির থানে প্রায় 10-12টা প্রদীপ আপ্রাণ চেষ্টা করছে অন্ধকার দূর করার। যাও এবার সকলে যে যার বাড়ি যাও, দেখিনি বাড়ি যাও। মোড়ল খুড়ুর কথায় এক মাওলা জিজ্ঞাসা করল, অখন এমনে কেমনে যাইব কও দেখি? গপ্প যে মাছ পথে থামে গেছে গিয়া। বলি পরের বার যখন ওই বেগনে আলো দেখা গেছিল তখন কিতা হয়েছিল কইলে না তো? মোড়ল খুড়ু হঠাৎ করেই যেন রাগে কেঁপে উঠল। এইসব তোমাদের গপ্প লাগে? রাতে বসে বসে গল্প শুনতে নেই? যাও সকলে বাড়ি যাও, কাল গল্প শোনাবো। আর হ্যাঁ, কেউ আর রাতের বেলা রায় সুন্দরী খাড়ির পাশে এখন যাবা না। যতদিন ওই বেগনে আলো ওখানে ভেসে বেড়ায় ততদিন একটু সাবধানে থাকো, যাও। মোড়ল খুড়ুর ধমকে মাওলাদের জটলাটা এক নিমেষে ভেঙে গেল। যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। মোড়ল খুড়ো কিন্তু নিজে তখনও বনবিবির মুখের দিকে তাকিয়ে বসে আছে। তার বুড়ো শরীরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। কিতা গো খুড়া, যাইবা না? ফটিকের কথায় যেন চমকে উঠল মোড়ল। হ্যাঁ, যাইব তো। অনেক কষ্টে থানের সিঁড়ি থেকে নিজের শরীরটা তুলে যেন হাঁপাতে লাগলো খুড়ো। আরে ফটিক, একবার আমার সঙ্গে যাবি নাকি বাপ? ফটিক অবাক হয়ে গেল। বেগনে আলো অত্যন্ত ভয়ের জিনিস, এবং এর সাথে মোড়ল খুড়োর জীবনের অনেকখানি জড়িয়ে আছে সেসব সে জানে। তবে আজ যেন মোড়ল খুড়োকে একটু বেশি ক্লান্ত লাগছে। ও খুড়া, শরীর খারাপ লাগছে? না, বুড়ো হয়েছি তো, এখন পুরানা স্মৃতি ধরে টানাটানি করলে বড় কষ্ট হয়, বুঝলি, বড় কষ্ট হয়। রাতের অন্ধকারে ফটিকের কাঁধে ভর দিয়ে বাড়ি ফিরে এলো মোড়ল। ফাঁকা একখানা বাড়ি হাঁ করে চেয়ে আছে তার দিকে। বউ মরে গেছে 4-5 মাস হলো। একখানা ছেলে আছে,
সে গেছে এখন চাক ভাঙতে জঙ্গলে। পুরো একটা দল জঙ্গলে আছে। শেষবার যখন বেগনি আলো দেখা গিয়েছিল তখন তো মোড়ল তার দলবল নিয়ে জঙ্গলে গেছিল। আর তারপরেই তো মোড়ল খুড়ো কপালে দুহাত ঠেকালো। ছেলেটারে তুমি দেহ মাগো বনবিবি, ছেলেটারে দেহ। লোকে কয় পৃথিবী নাকি ঘোরে, কিন্তু আমার পৃথিবী হেয়ানেই থেমে গেছে। চোখের সামনে আমার বন্ধুরা। কেন কে জানে মোড়ল খুড়োর চোখে জল এসে গিয়েছিল। প্রথম থেকে শুরু করো দেখি। হ্যাঁ তাই কই, শোন তাহলে। পরের বার যখন আবার দেখা গেল বেগনি আলো, তখন আমাদের বয়স বেড়েছে। এইবার প্রথম জঙ্গলে যাইলাম শাক ভাঙার জন্য। আমাকে সঙ্গে সেই বন্ধুটাও ছিল, সুজন। তখন বোধহয় ওই 2-3 দিন ছিলাম জঙ্গলে। তখন কি যেন এসে খবর দিল যে দেখা গেছে, আবার রায়সুন্দরীর পাশে দেখা গেছে সেই বেগনি আলো। সকলে বলল যে জঙ্গলে গিয়ে আর কাজ নেই। বাপ বলল, যাওক না, গীতা আছে, সকল প্রস্তুতি শেষ, ধুইয়া যাওয়া ঠিক দেখায় না। আমি আর সুজন রওনা দিলাম একখানা ডিঙি নৌকা নিয়ে। শুধু ডিঙি নৌকা? হ্যাঁ, বেশি দূরে যাইতাম না, সামনের জঙ্গলে একদিন যা পাওয়া যায় তাই ঘরে নিয়ে আসলাম। প্রথমবার তো। তারপর কিতা হলো খুড়া? রায়সুন্দরী জলের উপর দিয়ে তীর তীর করে নৌকাটা চলেছে। চারপাশে সবজেটে শ্যাওলা ধরা গাছগুলো পিছে পিছে সরে যায়। আমরা দুজনে বইছিলাম নৌকার উপর। প্রথমবার জঙ্গলে যাচ্ছি, এর আগে 2বার গেছি বাপের সাথে, তখন নৌকাতেই ছিলাম। নৌকা থেকে আমি কখনো নামিনি, সেই প্রথমবার নিজের হাতে শাক ভাঙবো। বাপ কইছিল আমাকে দুজনের মধ্যেই যে বেশি শাক আনতে পারবে তারে পরের বার সর্দার কইরা কাটোয়া বনের দিকে পাঠাবে। কাটোয়া বনে গরান গাছে ভর্তি, সকল গরান গাছে এত এত শাক থাকে। তোমরা তো জানো যে মাওলাদের এই কাটোয়া বনে যাওয়ার বড় লোভ থাকে। তা আমরা দুজনেই নৌকো নিয়ে যেতে যেতে খুব মজা করলাম। সুজন বলল, দেখবা আমি লইয়া আইমু চাক, এত চাক, এত 20 কেজি মধু হইবা। হ্যাঁ তোমারে কইছে, দেখবে আমি নিয়ে আসবানে শাক। মোড়ল খুড়ো একটু থামলেন। ঠোঁটের ফাঁকে তার একটু হাসি দেখা গেল। যৌবনে সেই হালকা হাসি মজার দিনের কথা মনে পড়ে বোধহয় একটু হাসি পাচ্ছে তার আজ। কিন্তু তবুও যেন একটা অন্য সুরও লেগে আছে সেখানে। সেই সুরটা কখনো কখনো ধরা পড়ছে, আবার কখনো কখনো হারিয়ে যাচ্ছে। জঙ্গলের কাছে এসে সুজন বলল, এক কাম কর চঞ্চল, তুই নৌকায় বইয়া থাক, আমি জঙ্গলে যাইতেছি। হক করে জঙ্গলে গেলি নৌকাটা কে পাহারা দিবে শুনি? যদি কেউ নৌকা খুইলা লইয়া চইলা যায়, হ্যাঁ, তুই নৌকাতে বইয়া থাক। সুজনের কথা শুনে আমি খানিক ভাবলাম। কথাখানা একেবারে মন্দ কয়নি। আমার বাপরে দেখেছি নৌকাটারে একলা ফেলে যায় না কখনো, একজন না একজন নৌকায় বই থাকে। কিন্তু এই কথাখানাও তো ভাবার বিষয়, জঙ্গলে সুজনরে একা যাবে কি করে? এটা ঠিক রায়সুন্দরীর জঙ্গল আর বাদার বন বা কাটোয়া নয়। এ জঙ্গলে তো ছোটোবেলায় আমরা আসতাম ছুটোছুটি খেলার জন্য। তাও একবার কইলাম তারে, এ শাক ভাঙার লাগি জঙ্গলে গেলেই কোনো মাওলা বাঘের নাম মুখে আনে না। বাঘরে বাবু কয়, বাপে কই দিয়েছিল। আরে কিতা বাবু আইব, অহন তো দিনের বেলা, বাবু ঘুমাইতেছে। আর এই জঙ্গলে আমরা পেতম নিকো, আগেও তো আইসি তো বউবার নাকি, কি ছুটি হইব নিকো। তুই এইখানে বইয়া থাক, আমি যাইতেছি। হ্যাঁ, তুই এখানে বইয়া থাক। সুজন চলে গেল, আমি নৌকায় বসে রইলাম। একলা একলা বইয়া থাকলে
মনে হয় সময় যাইতেছে না। মাথার উপর দিয়া দুইটা শকুন বিশ্রীভাবে ডাকতে ডাকতে উড়ে গেল কোথাও। মায়ে কইতো শকুনের ডাক শোনা খারাপ। সুজন জঙ্গলের ভেতরে কি করতেছে কিছুই বুঝতে পারলাম না। শকুন দুটো ওখানেই গেল। বোধহয় বাঘের রাত খাওয়া মরা পইড়া আছে কোথাও। বেশ কিছুক্ষণ পর সুজন আস্তে আস্তে আইলো। আরে দেখ সংসার, দেখ দাদিনি কত চাক পাইছি। দেখ। সুজন যেমনে কইল অতটা কিছু ছিল না, দুইটা ছোট ছোট চাক ছিল। তবে তখন ওটাই আমাদের লিগে এক বিশাল জিনিস ছিল। আমি মুখ কাসুমাসু করি বললাম, দেখ তুই কি করলি? আহা, সুজি মামার উপর চইলে আইছে। জঙ্গলের সব শাক ভেঙে নিছিস তো? আমি কি আনবো রে? বলি বাপরে কিছু দিতে হবে তো নাকি? সুজন আমার কথা শুনে হাসলো। ও কইয়াছিলাম না হকল চাক কাইটা লই আইমু। তারপর আমার কাঁধে হাত রেখে কইল, যা যা আছে আছে, আরো দুইটা আছে, লই আয় যা। আমি নয় বইয়া সিদ্ধ ভাত রান্ধা রাখছি, তুই আইলে পরে এক লগে খাইব। হ্যাঁ যা 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 যা। আমিও হাসতে হাসতে চলে গেলাম বনের ভেতর। আর আগে আরো দুইবার আইছিলাম বনে খেলবার জন্য। কাটোয়ার বনেও গেছিলাম বাপের সাথে, কিন্তু এই প্রথমবার এইখানে আসলাম খাস মাওলার মতো। বেশি দূর যেতে হলো না। সুজন ঠিকই কইছিল, সামনে দুটা গরান গাছের ফাঁক দিয়ে আর একখানা গরান গাছ দেখা যাচ্ছে। তাতে বেশ বড় একখানা চাক আছে। 2-3 কেজি মধু তো হবেই। আমি গামছাখানা পেঁচাইলাম মুখে, যাতে মৌমাছিরা কামড়াতে না পারে। আর আমার মাথার পেছনে একখানা মুখোশ বাঁধলাম, যাতে পেছনে বাঘ আইলে এভাবে আমি তার দিকে চাইয়া রয়েছি, আমার উপর ঝাঁপাইতে ভয় পাবে। শাক ভেঙে নিলাম, বেশি সময় লাগলো না। কিন্তু তারপরেই কি যেন হলো। মনে হলো সুজনে তো 2খানা শাকই নিয়ে গেছে। আমি যদি একখান শাক নিয়ে যাই, আমার বাপে তো দেখে হাসবে। আমি আবার একখান শাক খুঁজতে লাগলাম। মাওলাদের মধ্যেই একখান কথা চালু আছে, যা পেয়েছো তারে লইয়ে শান্ত থাকো, অধিক লোভে সব যাইবে। কিতা হইল খুড়া, তোমার এখান চাকো চলে গেল? না রে, তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে গেল। আমি সেদিন আর একখানা শাক পেয়েছিলাম। শাকটা পেয়েছিলাম অনেক দূরে। মনে বড় আনন্দ হলো বুঝলি। সুজন আমারে হারাইতে পারবে না। আমারও 2খানা শাক আছে, কিন্তু সেই শাক যখন নামাইলাম সাঁঝ নেমে গেছে। ঘুরতে ঘুরতে কখন যে কোথায় গিয়েছিলাম কিছুই ঠাউর পাইলাম না। একবার বাঘের ডাক শুনলাম, একেবারে পিলে চমকেনো ডাক। মনে হলো যেন খুব কাছ থেকে ডাকলো। তখন সবে সবে নতুন নতুন ভয় শুরু হয়েছে। মনে মনে বনবিবিরে ডাকছিলাম। অনেক কষ্টে জঙ্গল পার হইলাম, কিন্তু তখন জানি না আমার জন্য কত বড় বিপদ ও উৎপেতে বসে আছে। কিতা হয়েছিল খুড়া? কিতা অপেক্ষা করছিল? নৌকা নাই, সুজন নাই, কেউ নাই সে আনে। এটা কিতা কও গো খুড়া, কেউ নাই? না, খাড়িতেও নৌকা নেই, সুজনও কোথাও নেই। তোমার ফেলে চইলা এলো নাকি গো খুড়া? আমিও তাই ভেবেছিলাম। আমার খাড়ির মাঝে একলা ফেলে চলে এসেও অনেকক্ষণ দেরি করে ফেলেছিলাম তো। তারও তো বয়স কম, ভয় বলেও তো তারও কিছু আছে। কিন্তু আমার এমনই একলা ফেলে চলে গেল। প্রথম প্রথম মনে হলো হয়তো বা গ্যাসে কোথাও আইয়া পড়বে, বাপ খুড়ারের সঙ্গে লইয়া আসবে। আমি অনেকক্ষণ ধরে আইতেছি না দেখে উল্টো পাল্টা কিছু ভেবে বসেছে হয়তো। তারপর কি তৈল গো খুড়া? তুমি বইয়া রইলে? সাঁঝের সময় জঙ্গলের মাঝে বইয়া রইলে? হ্যাঁ, কি আর করব, বসে রইলাম ওইখানে। আমার ঠিক এই পাশ দিয়ে একখানা কামুট জলে নামে চলে গেল কোথাও। 2খান শিয়ালও ডাক পাচ্ছে বনের মধ্যে। কি
কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। বোনরে বারবার বললাম যে সুজন যদি ফিরে যায় তা কেউ না কেউ ঠিক আইবে। বাপ খুড়ো সকলেই তো জানে, তারা কি এমনি আমার বোনের মধ্যে ফেলে রাখবে নাকি? খানিকক্ষণ এমনি বসে রইলাম, তারপর দেখলাম আবার একখান পাখি উড়ে গেল। কি পাখি কে জানে, সাজের বেলা তো পেঁচা ছাড়া কিছুই চোখে পড়ে না, কিন্তু এই পাখিখানা পেঁচা ছিল কিনা জানা নেই। মাওলারা কয় রাতের বেলা বাঘ আসার আগে অমন পাখি ডায়ে। আমিও আবার বাঘের ডাক শুনলাম কাছেই কোথাও। সে এমন ভয়ঙ্কর পিলে চমকানো ডাক যে ভাষায় বলা যায় না। আমি যে কি করব কিছুই বুঝতে পারলাম না। খাড়ির পাশে থাকলে কামড়ে কামড়াইবে, জঙ্গলে গেলে বাঘে টানবে। মনে মনে কইলাম যদি খাড়ির পাশে না থাকি তো বাপ খুড়ায় আসলে আমারে খুঁজে পাবে কি করে। বসে রইলাম ওখানেই। হঠাৎ মনে হলো 2 টন আলো ভাসতে ভাসতে এদিকেই আসছে জঙ্গলের থেকে। মাথার মধ্যে তখন বেগনি আলোর কথা ঘুরতেছিল। আমি ভাবতে লাগলাম এখানেও কি বেগনি আলো এসে পড়ল নাকি, কিন্তু একখান তো বেগনি নয়। তারপর অবাক হয়ে দেখলাম 2 খান আলো জলের দিক থেকে ভাসে ভেসে এদিকেই আসতেছে। আরো কিছুটা আসলে বুঝতে পারলাম কি আসতেছে। তখন আমার কেমন যেন হচ্ছিল, 2 দিক থেকে 2 খানা জোম আইতাছে, কেমনে বাঁচবো আমি? আমার আর কিছুই মনে নেই, শুধু মনে আছে আমি পড়ে গেলাম খালির জলে। আর ঠিক তখনই ঝপঝপ করে লাঠির বাড়ি শুনলাম জলে। আর বড় ক্ষীণভাবে শুনলাম যেন আমার বাপ আমার নাম ধরে ডাক দিয়েছে, চঞ্চল 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 চঞ্চল। তারপর কিতা হইল খুড়া? তোমার ওই বন্ধু কিতা যেন নাম, সুজন, ওরে পাইলা? পিটাওনি ওরে? খুব পিটাইছো তারে? তোমার একলা ফেলি চইলে আইলো? না না কেন খুড়া? পাইলাম কই তারে? আমারে তো বাপ খুড়ায় মিলে নিয়ে আসলো জঙ্গল থেকে। 2 খান বাঘের গ্রাস থেকে আমারে ছাড়িয়ে আনলো। আমার তখন কোনো হুঁশ নেই, বেবাক শুয়ে রয়েছি। যখন হুঁশ আসলো বাপে জিগাইলো, সুজন কোথায়? তারে কই ধুয়ে আইলি? আমি তো তারে থুইয়া আইনি, এই তো আমারে ফেলে চলি আইছে। তারপর আমি বাপ খুড়া সকলরে কইলাম। আমি ভেবেছিলাম সুজন হয়তো বাড়ি এসে সকলেরই আমার কথা কইছে, তাই বাপ খুড়ো সকলে গেছিল আমারে খুঁজছে। কিন্তু তারা কইল সুজন ফেরে নাই। তারপর সুজন রে পাওয়া গেল ওই রায় সুন্দরী খাড়ির পাশে, যেখানে বেগনি আলো দেখা গেছিল। আমাকে আর 2 বন্ধুর মতো একইভাবে সরে মুখ গুজে মুড়ে পড়ে আসে সুজন। আজকের গল্পটা একটু লম্বাই ছিল। সেই দুপুর থেকে শুরু করলেও গল্প শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। তবে তখনও একটু একটু আলো ছিল, তাই বোধহয় সবাই মোড়লের গল্প শুনে নিশ্চুপ হয়ে গেলেও তেমন ভয় পায়নি। আজও কোথাও দেখা গেছে না বেগনি আলো? হ খুড়া, তুমি যখন গপ্প মানে ওই আর কি কইতাছিলা, তখন একজন আইয়া কইলা আজও দেখা গেছে বেগনি আলো। খুড়া একখানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সকল সাবধানে থাইস। সাজের বেলা কেউ আর বাড়ি থেকে বেরোসনি। ফটিক এগিয়ে এসে বলল, তোমার লগে আমি যাব না কি গো খুড়া? না ছাড়ান দে, আজ ঠিকই আসি, আজ একলাই যেতে পারবো। ফটিক তাও কিছুটা গেল সঙ্গে। মোড়ল খুড়া বলেছে বটে আজ ঠিকই আছে সে, কিন্তু মনে যে তবু একটা খটকা আছে, সেটা যে কারোকে বলা চলে না। প্রথমবার বেগনি আলো দেখার সময় 2 বন্ধু মরে গেল, দ্বিতীয়বার সুজন চলে গেল, আবার এত বছর পরে আবার সেই রায় সুন্দরীর পাশে দেখা গেছে বেগনি আলো। আমি তবে যাই গো খুড়া, ওই যে তোমার বাসা দেখা যায়।
মোড়ল চঞ্চল একবার ফটিকের দিকে আর একবার নিজের বাড়ির দিকে তাকিয়ে বললেন, আজ যেতে পারবো একা একা, তুই সাবধানে যাস। ফটিক চলে যাওয়ার পরেও মোড়ল কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ফটিকের চলে যাওয়াটা বেশ অনেকক্ষণ ধরেই যেন বিনা কারণে দেখতে লাগলো। তারপর আস্তে আস্তে শুকনো ঘাস মারিয়ে নিজের বাড়ির দিকে আসতে লাগলো সে। মনের ভেতরটায় কি যেন হচ্ছে তার। কোনো পুরনো ঘটনা মনে পড়ল কি? বাঁশের বেড়াখানা পার করে উঠোন পেরিয়ে দাওয়ায় উঠল ধীর পায়। মনের ভেতরে কোনো এক কোণায় এখনো কোনো অনুশোচনা হয়তো জমাট বেঁধেছিল। জীবনের এই অন্তিম পর্বে এসে সেটা আস্তে আস্তে গলে গিয়ে চোখের কোণ ভিজিয়ে দিচ্ছে। মোড়ল বিড়বিড় করে বলল, পাপ 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 কাউরে ছাড়ে না, কাউরে ছাড়ে না পাপ। ঘরের দড়ি দেওয়া শিকলটা খুলতে যাবে এমন সময় পেছন থেকে কি যেন ডেকে উঠল, সঞ্চাল, 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 হে সঞ্চাল। অনেক দূর থেকে ভেসে আসা একটা গলার স্বর। চমকে উঠল মোড়ল চঞ্চল। বহুদিন হয়ে গেছে এই গায়ে আর তার নাম ধরে কেউ ডাকে না। তাকে নাম ধরে ডাকার মতো লোক আর কেউ নেই এই গায়ে। এই গলার স্বর যে অনেক পুরনো। গলাটা খানিক চেনা চেনা ঠেকল মোড়লের। কেমন যেন একটা বিশ্রী ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো তার গায়ে। মৌলাদের গায়ে চল আছে, এমন ঠান্ডা গলায় পেছন থেকে সাঁঝের বেলায় কেউ ডাকলে পেছন ফিরতে নেই। কিন্তু এই ডাকে কি যেন একটা আছে। মোড়ল খুড়ো পেছনে না তাকিয়ে আর পারল না। কিতা রে সঞ্চাল, কিতা কইলি তুই ওই পলা পান্দের? তোরে আমি ফেলা এসেছিলাম। আচ্ছা ঠিক কইরা কত দেই সঞ্চাল, তোরে ওই দুই আন বাঘ থিকা কেডায় বসালো? আর কত কাল ধরে এমন মিথ্যা কথা অকলেরে শোনাইয়া বেড়াবি? হ্যাঁ, একটা মিশকালো শরীর অন্ধকার ফুঁড়ে এসে দাঁড়ালো তার সামনে। বিকৃত মুখ। মোড়লের মুখে কথা সরল না। অন্ধকারের নির্মিত শরীরকে খানিক যেন চেনা চেনা লাগলো মোড়লের। কোথায় যেন দেখেছে। শেষ বয়সে এসে চেনা মুখগুলোকে হারাতে শুরু করলো। পেয়েছে পেয়েছে। এই মুখ তার কাঁচা বয়সের স্মৃতিতে উজ্জ্বল। সেই অনেক কালের স্মৃতি বয়সের শ্যাওলা জমে আবছা হয়ে গেছিল। এই চেনা কণ্ঠস্বর এক লহমায় যেন সেই শ্যাওলাগুলোকে স্মৃতির উপর থেকে চেঁচে মুছে দিল। কি রে সঞ্চাল, চিনতে পারলি না? হ্যাঁ, মূর্তির বিস্ফারিত দুই চোখ করমচার মতো টকটকে লাল, যেন ভাটার মতো জ্বলছে। গলার কাছে 10 আঙুলের নীলচে কালো দাগটা স্পষ্ট। জিভটা থুতনি পেরিয়ে গলার কাছে এসে লটকে আছে। চোখ দুটো থেকে ভীষণ দৃষ্টি। সে দৃষ্টিতে মিশে আছে একরাশ তীব্র ঘৃণা। গায়ে একটা চেক কাটা ছেঁড়া খোঁড়া জামা। এই জামাটাই সেদিন সুজন পরেছিল না। থরথর করে কেঁপে উঠল মোড়লের শরীর। বেশিক্ষণ আর দাঁড়াতে পারল না। ধপ করে পড়ে গেল দাওয়ার উপরেই। আমারে আমারে ক্ষমা করি দে ভাই, তখন ছোট বয়স, সর্দার হবার লোভে আমি এই কাজ করে ফেলেছিলাম। তুই তো আমার বন্ধু ছিলি বল, তোরে তো ভাইয়ের মতো ভালোবাসতাম আমি। সেদিন কি হলো, মনে হলো তুই আমার থেকে বেশি শাক ভেঙেছিস, তাই বাবা তোকে কাটোয়া জঙ্গলে শাক ভাঙতে গেলে সর্দার বানিয়ে দেবে। সেই ছোটবেলায় সর্দার হওয়ার প্রতি যে লোভ, তাই আমার উপরে সাইফা বসেছিল ভাই। আর সেই সর্বনেশে লোভে পড়ে আমি হঠকারী সিদ্ধান্তে এই কাজ করে ফেলেছি ভাই। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে ভাই, ক্ষমা। সারা জীবন কি এমন অপবাদ লইয়াই থাকবো রে? আমি তোরে ফেলা আসলাম,
বুড়া হয়ে গেছিস তোরে, তোর বাপ মা কেউ নেই যে তোরে মারবে। এত কাল ধরে মোড়ল হয়ে ঘুরছস, নাম যশ খ্যাতি সব পাইছস, এবার তো সকলের সত্যিটা জানা। পাইলা? হ্যাঁ, খৈজা পাইলা তুমি? সকাল থেকে ফটিক আর অন্য ছেলে ছোকরার দল আজ তো মৌলা গ্রাম তোলপাড় করে ফেলেছে, কিন্তু কোথাও পাওয়া গেল না মোড়ল খুড়োকে। সকালবেলায় মোড়ল খুড়োর বেড়ার দরজা খোলা ছিল, কিন্তু দরজায় শিকল তোলা। ঘরের আশেপাশে কোথাও নেই মোড়ল খুড়ো। ওহ, একবারটি রায় সুন্দরীর খাড়ির পাশে যাও না কেন? ঘুরাইছি, নেই ওইখানেও নেই। বেলা যে গড়াইয়া যাইতেছে, এখনও কোথাও মোড়ল খোঁড়ার কোনো খবর নাই। এক কাম করি, একবার জঙ্গলে খবর আনতে লোক পাঠাই। কাল মোড়ল খোঁড়া কইতাছিল জঙ্গলে একলা গিয়া বাবুর পাল্লায় পড়ছে। খুড়ার ছেলে তো এখন কাটোয়ার জঙ্গলে। খুড়া বুড়া হইছে, হয়তোবা নিজের জওয়ান বয়সের কথা মনে পড়া এখন ছেলের কথা ভাবতেছে। তাই হয়তো বুড়া মানুষ একলাই রওনা দিছে। মাওলার কথাটা গল্পের মতন শোনালেও যখন কারোকে কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন তো এমন সব অবাস্তব জায়গাতেই খোঁজ করার কথা মনে হয়। খুড়া একলা চলে গেল জঙ্গলে? ভীষণ অবাক হলো ফটিক। আমার কেন জানি না একটু অন্য কথা মনে হয়েছে। কি তা কথা? ও, প্রথমবার বেগনি আলো দেখার সময় খুড়ার দুই বন্ধু চলে গেলা, পরের বার জন দেখা দিলে তখন আরও এক বন্ধু চলে গেলা। তাহলে কি তা? ফটিক, ও ফটিক, কোথায় গেলি বাপ? ফটিক, কোথায় গেলি বাপ? অনেক দূর থেকে যেন ভেসে এলো ডাকখানা। চমকে উঠল ফটিক। মোড়ল খুড়োর ডাক না? হ্যাঁ, তাই তো, মোড়ল খুড়োই তো আসছে ওই রায়সুন্দরীর দিক থেকে। কেমন যেন উস্কো খুস্কো চেহারা, মাথার চুলগুলো যেন অস্বাভাবিকভাবে হাওয়ায় উঠছে, চোখ দুটো যেন লাল টকটকে জবা ফুলের মতো হয়ে আছে, দুই পা যেন কাদায় পাকে মাখামাখি। আরে তুমি কই চলে গেছিলা খুড়া? আমরা তো সেই কোন ভোর থেকে তোমরা খুঁজতেছি। ফটিক দৌড়ে গিয়ে মোড়ল খুড়োকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু মোড়ল যেন অদ্ভুতভাবে সরে গেল। গেছিলাম এক জায়গায়, ফিরে আসছি। এখন অকলরে একবার খবর দিয়ে দেই, এখন কথা কনের আছে। আরে খুড়া, কিতা কবার আছে গো? ও পরে বিকালের দিকে না হয় কইও, অখন দুপুর হয়ে গেছে গিয়া। চলো তো কিছু মুখে দিবা, আমার ঘরেই চলো না কেনে? হ্যাঁ, বউ দুটি ভাত দিবা খনি। না না, দেরি কইলে চলবে না, এখনই কইতে হবে যা কওয়ার। কাল যারা যারা আমার গপ্প কওয়ার সময় ছিল তাদের সকলের ডাক ডাক। আরে খুড়া, হক্কলরে পাইমু কোথা? কিছু তো তোমারে খুঁজতে জঙ্গলের দিকে গেছে, আর কিছু গেছে বন দপ্তরের অফিসে মধু বেচবার লগি। হক্কলে তো নাই খুড়া। যারা আছে তাদের সকলে আইতে কথা আছে, এ আনে বসে রইলাম। আরে কিতা করো গো খুড়া, এখানে মাটির মাঝে বইতা কেনে? আরে চলো না কেনে বনবিবির থানে যাই, চলো। না রে, সময় নাই অত, সকলে ডাক, কিছু কথা আছে। কি যে হলো, মোড়ল খুড়ো এমন কেন করছে কেউ বুঝতে পারছে না। এক মৌলা এসে ফটিকের কানে কানে বলল, কি হলো বলো তো? খুড়া এমনি করে কেন? খেয়ে জানে রে ভাই, কিছু বুঝতাম পারি না। বুড়ো বয়সে ভীমরতি হইব, আর কি তা কই বল দেখিনি। কাল খুড়ো গপ্প কইছিল, কিছু হয়তো ভুলি গেছিল বলতে। ওইটুকানি না বললে খুড়ার ভাত হজম হবে নি। তাই হব, আর কি তা? সকলেই খানিকটা বিরক্তি, খানিকটা রাগ আর অনেকটা বিস্ময় নিয়ে সেই রাস্তাতেই টেরা বেঁকা সুপুরি গাছের তলায় বসে গেল মোড়ল খুড়োকে ঘিরে। মোড়ল খুড়ো কেমন যেন হাঁপাচ্ছে আর মাটির দিকে তাকিয়ে আছে। ও খুড়া, ঠিক আছে তো? শরীর ঠিক আছে? ফটিক আরও একবার জিজ্ঞেস করল,
মোড়ল খুড়ো তার দিকে শুধু একবার ভস্ম করে দেওয়ার দৃষ্টি নিয়ে তাকালো, আর কিছু বলল না। তারপর সেই ভিড়টার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আজ তোমরা সকলে কিন্তু নেই। যারা যারা আসো তাদেরই কই এই কথা। আজ আমি তোমাদের যা যা কইব তা তোমাদের আত্মীয় স্বজন ছেলেপেলেদের কইও, আর তাদের কইয়ে দিও তারাও যাতে তাদের ছেলেপুলেদের এই কথা কয়। এরপর সুপুরি গাছে হেলান দিয়ে খুড়ো বলতে শুরু করলো, কাল যা কইছিলাম তাতে একটু ভুল ছিল, না অনেকখানি ভুল। সুজন কোথাও যায়নি। আমি যখন সাজের বেলা চাক লয়ে ফিরে আইলাম তখন সে নৌকাতেই ছিল। আমার জন্য সিদ্ধ ভাত রান্না করছিল। আমারে আসতে দেখে কইল, আরে কি তারে, তুই তো সাঁঝ পার করে দিলা, ক্ষুধা লাগছে নিক নাকি? হ্যাঁ, ক্ষুধা লাগছে নিক? আমি গাড় নাড়িয়ে হ্যাঁ কইলাম। শাক দুটো নৌকায় রেখে কইলাম, হ্যাঁ দেখ আমিও 2খান শাক ভেঙেছি। হ, আইলো আমার বীর পুরুষ। আজ তো খাঁড়ির বঞ্চয়সা 2খান ছোট ছোট চাক আনছে। ছোট কোথায় রে, আমাদের সকলের শাক তো সমান। আর এবার দেখ নে ভালো করে, আমার শাকখানে একেবারে সোনালি রঙের, যা মিষ্টি মতো হইবে না। হ, তোরা কইছে। সুজন আমার সাথে ঝগড়া করতে করতে খাবার বাড়তে লাগলো। কে জানে কেন আমার বড় অস্বস্তি হইল। বাপে কইছিল যে শাক বেশি আনবে তারে সর্দার বানাবে। আমার যেন মনে হইল সুজন ইচ্ছে করেই আমার প্রথমে গিয়ে সে শাক ভেঙে এনেছে বড়। তাই আমার শাক ভাঙা হলো না। একখান শাক খুঁজতে আমি আস্ত দিন খাবার করে ফেললাম। সুজনে ভাত বাড়ে আর আমি এইসব কথা চিন্তা করতে থাকি। কেন যে এমন হইল সেদিন কইতে পারবো না সব। খালি মনে হতে লাগলো সুজন আমারে ঠুটো দেখাতে চায়। সুজন আমারে খেতে দিল। আমি থালা খান নিয়ে বসে পড়লাম। সুজন আমারে বলল, কি তা হলো না, খাস না কেন? এমনি কিছু না। শরীর ঠিক লাগতেছে না নাকি? ঠিক তখনই একখান পাখির ডাক শুনলাম। কি পাখি জানি নে। তখন সাজ নেমে গেছে, সূর্যের আলো নিভে গেছে। কি জানি কি হলো। এখন তো কোনো বুনো পাখির ডাকার কথা নয়। হ খুড়া, এটা তো তুমি কই আছিলা কাল। মোড়ল খুড়ো অদ্ভুতভাবে থেমে গেল কথা বলতে বলতে, কিন্তু কিছু বলল না। মাঝপথে এইভাবে থামিয়ে কথা বলার জন্য মৌলাটার কানও মুলে দিল না। ফটিক বলল, আরে খারাও না, কথার মাঝে কথা কাও কেন? ক গো খুড়া, কিতা কইতেছিলে কও। মোড়ল তাও কিছুক্ষণ চুপ করে বসে রইল। মনে হলো সবটা গুছিয়ে নিতে বোধহয় একটু সময় লাগবে। একটু থেমে মোড়ল খুড়ো আবার বলল, আমার হাতে সময় বড় কম। এমন আসল কথা তো কয় হলো না। আমারে থামাইয়া দিও না, সকল কথা ভুলে যাব। আবারও একটু থামলো মোড়ল খুড়ো। তারপর আবার বলতে শুরু করলো, মাওলারা কয় সাজের বেলা এমন পাখির ছটপট করলে বাঘ আসে। আমার তখন অত কিছু ভাবার সময় ছিল না। আমি মুখ গোস করে বসে আছি। সুজন আমারে কইল, কি তারে, বাবুই আইব নাকি? তুই এত দেরি করে দিলি না? আমি কি করব, তুই তো সকল শাক ভাঙা নিয়ে আসলি। সুজন আমারে আবার কিছু কইতেছিল, কিন্তু তখনই আমার চোখ পড়ল 2টা আলোর বিন্দু আইয়া পড়েছে। চল, বাবুই আয়া পড়ছ। চুপ কর, চুপ কর, চুপ করে বইয়ে থাক। একদম নড়বা না, একদম নড়বা না। এতক্ষণে বোধ হয় আমার চোখ পড়ল সেই 2টো আলোর বিন্দুর উপর। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। মনে হতে লাগলো যেন ওই 2টো চোখ আমারে বশ করিয়ে লেছে। আমার নড়াচড়া করার ক্ষমতা নেই। ওদিকে সেই জলের দিক থেকে আবার একটা হুঙ্কার। মনে হলো যেন আমার সামনের পৃথিবী খান দুলতেছে। তুই জঙ্গলের দিকটার উপর চোখ রাখ, আর আমি এই দিকটা দেখতেছি, সামনের দিকটাই। চোখ সরাইবি নিকো, হ্যাঁ একদম চোখ সরাইবি নিকো। কিন্তু আমি পারলাম না।
দপ করে পইরা গেলাম নৌকার ভেতর। সুজন ঠিক তখনই নৌকাখানা সরাইতে লাগলো আস্তে আস্তে। আমি নৌকার মধ্যে পইরা দেখতে লাগলাম সুজন নৌকাখানা একেবারে ওই জলের বাঘটার কাছে লেগে গেল। কি করতে চাই ও আমি কিছুটি বুঝতে পারলাম না। কিছুক্ষণ এমন করে কাটলো, জঙ্গলের বাঘখানা সেই আছে আর অমনি জলের বাঘখানাও সেই আছে। এদের দুজনের মাঝখানে আমাদের নৌকা। এমন সময় সেই জঙ্গলের বাঘখানা মারলো একখান সাপ। আমিও ভয়ে চোখ বুঝা ফেললাম। মনে মনে ভাবলাম এমন বুঝি বাঘখানা ঝাঁপিয়ে পড়বে ঘাড়ে আর আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু না, চোখ বুঝা বুঝলাম নৌকাখানা সরিয়ে নিয়ে গেছে। একেবারে চোখের নিমিষে নৌকাখান ঘুরিয়ে লইল। আর তখনই সামনের ওই জঙ্গলের বাঘখান ঝাঁপ মারলো একে আর ওই জলের বাঘখানার ঘাড়ে। দুইখান বাঘ জলের মধ্যে লুটোপুটি খায় আর রাগে হুঙ্কার ছাড়ে। আর আমাদের নৌকাখান ভাইসা চললই পারে। বেশ খানিকটা আইসে সুজন নিজের কাণ্ড দেখে নিচেই হাসা লুটোপুটি খাইল। আমি জিজ্ঞেস করলাম, হাসুস কেন? বাঘে দুইটা রে কেমনে জব্দ করিলাম কও। আমি চুপ করে রইলাম। মনের ভেতরে একেবারে উথাল পাতাল হতে লাগলো। আমার বাপ ছিল মাওলা গায়ে সর্দার। কাটোয়ার মনে যাইবার লাগি সব মাওলার আমার বাপের কাছে ধন্না দিত। আর আজ আমি সেই বাপের বেটা হয়ে তো পারলাম না শাক ভাঙতে, আর না তো বাঘরে চকমা দিতে পারলাম। কেমনে আমার বাপ আমার সর্দার বানাইতো না জানি। এই দিন আমার বুকের ভেতর কেমন যেন জিন ভর করেছিল। আমার দুইটা হাত নিষ্পিস করে উঠল। আমি নৌকার মাঝখানে দাঁড়াইলাম। একবার চার ধারে ঘুইরা দেখলাম কেউ কোথাও নাই। এই দূরে রায় সুন্দরী স্তর দেখা যাইতাছে, ওখানেও আশেপাশে কেউ নাই। বেগনি আলোর ভয়ে সব পালাইছে। সুজনের হাতখান বাঁকিয়া দাঁড় টানতেছিল। আমি তার উপর ঝাঁপাইয়া পড়লাম। ও কিছুই বুঝে উঠতে পারল না। তার আগেই আমি দুই হাত দিয়ে ওর গলা টিপে ধরলাম। পাবি, সর্দার হবি না, সর্দার হবি। লাগছে, গলায় লাগছে। ফিরলে আমার সর্দার হওয়া হবে না। আর তুই ফিরবি না, সাক দুটো ছাড়বো না। দেখ আমার সাক দুটো ছোট না, দেখ এবার দেখ। কও কিতা খুড়া, তুমি ওরে মারি ফেলা দিলা? সেই মৌলা আঁতকে উঠল। ফটিক হাত চেপে ধরল সেই মৌলার। খুড়ারে কইতে দাও। মোড়ল চঞ্চল আবার যেন কিছু ভাবতে বসল। সব বোধহয় গুলিয়ে গেছে। আবার গুছিয়ে নিতে সময় লাগলো। একটু থেমে আবার বলতে শুরু করলো। সুজনের দেহে কোনো সার নাই, তবুও শাড়ি নাই, একেবারে টিপিয়া ধরেছিলাম গলা খান। হুঁশেছিলাম না তখন, বিশ্বাস কর, একেবারে হুঁশেছিলাম না। তারপর যখন হুঁশ আসলো তখন সব শেষ। কি করব মাথায় কিছু আসতেছিল না। সুজনের দেহখান একেবারে পাথরের মতো, আর চোখ দুটো একেবারে ঠিকরে বেরিয়ে গেছে। বড্ড ভয় লাগতেছিল। কিছু ভেবে পেলাম না, আর দেহখানা ফেলে দিলাম জলে। তারপর কোনো মতে হাসর পাসর করে তীরে আসলাম। আমার শরীর তখন কাঁপছিল। দৌড়াইয়া গায়ে এসে বনবিবির থানের সামনে পইড়া গেলাম। বাপ খুড়ো এসে জিজ্ঞেস করলো, সুজন কই? হ্যাঁ, কাঁপতে কাঁপতে মিশে কথা বললাম। বনবিবির থানে দাঁড়াইয়া মিশে কথা কইলাম সে সুজন আমারে ফেলে পালিয়েছে।
আমারে একলা শাক ভাঙতে পাঠিয়ে কোথায় চলে গেছে। আমি ফিরে এসে আর কারোর দেখিনি। তারা কি জানি আমার কথা বিশ্বাসও করলো, তারপর খোঁজাখুঁজি করলো অনেক। সেই রাতে আমার জ্বর আসলো, উঠতে পারলাম না বিছানা ছেড়ে। পরদিন ভোরে সকলে কইল সুজন রে পাওয়া গেছে রায়সুন্দরীর চরে, যেখানে বেগনে আলো ভাসছিল। আবার আগের দুই বন্ধু বেগনে আলো দেখা ঠিক যেখানে মরে পড়েছিল সেইখানে সুজনের দেহটাও ভেসে উঠল। আর এইভাবেই চরের ভেতর মুখ ডুবিয়ে মরে পড়েছিল সুজন। একটু সময়ের জন্য থামলো মোড়ল খুড়ো। এবার সকলে চুপচাপ, আর কেউ কোনো কথা বলছে না। কেমন যেন থমথমে পরিবেশ চারিদিকে। একটা কালো নিকষ অন্ধকার ছেয়ে আসছে। এত তাড়াতাড়ি সন্ধে নামার কথা নয়, মনে হয় বৃষ্টি আসবে আজ। আকাশ বাতাস তোলপাড় করা বৃষ্টি। মোড়ল খুড়ো আবার বলতে শুরু করলো। সকলে কইল বেগনে আলো দেখেই চলে এসেছে সুজন, তাই মরেছে। আমি কদিন চুপচাপ থাকলাম। সুজন রে বেগনে আলো টাইনা নিয়ে মেরেছে। ছোটবেলায় দুইটা বন্ধুরে মাইরেছিল, এখন আরো একটারে নিল। আবার চুপ করে গেল মোড়ল খুড়ো, একদম চুপ। মাথা নিচু করে বসে রইল সে। বেশ খানিক্ষণ চুপ করেই বসে রইল সবাই। ফটিক আস্তে আস্তে বলল, কাল রাইতে তুমি বাড়ি যাও নাই খুড়া? কোথায় ছিলা? সকাল থেকে কোথায় ছিলা? মোড়ল খুড়ো এবার আস্তে আস্তে মাথাটা তুলল। চোখ দুটো যেন অদ্ভুত লাল, মুখে একটা অদ্ভুত হাসি। চুলগুলো আরো অবিন্যস্ত হয়ে গেছে। ঠিক মোড়ল খুড়োর পেছনে একটা বিদ্যুতের রেখা উঁকি দিয়ে গেল। সেই এক ঝলকের আলোয় কেমন যেন ভয়ঙ্কর দেখতে লাগলো মোড়ল খুড়োকে। আস্তে আস্তে আবার বলল মোড়ল খুড়ো, কালও এসেছিল। কে আইছিল? সুজন। শেষ কথাটা বলার সঙ্গে একসাথে অনেকগুলো মৌল আর হাঁক ডাক শোনা গেল। সেই যারা সকালবেলায় জঙ্গলে গিয়েছিল মোড়ল খুড়োর খোঁজ করতে, তারা ফিরে এসেছে। পাওয়া গেছে গো, পাওয়া গেছে গো। ফটিক অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কারে পাওয়া গেছে? মোড়ল খুড়া রে। আঁতকে উঠল ফটিক। হ্যাঁ, কি বলছো? কি তা কও? মোড়ল খুড়া তো সেই দুপুর থেকে আমাদের সাথেই বসে আছে। এই তো। ঘাড় ফিরিয়ে থমকে গেল ফটিক। কোথায় মোড়ল খুড়ো? সুপুরি গাছের সামনে যে জায়গাটায় বসে এতক্ষণ মোড়ল খুড়ো গল্প করছিল, সেখানে এখন কেউ নেই। যে এসেছিল খবর নিয়ে, সে কাঁদতে কাঁদতেই বলল, রায়সুন্দরীর পাশে পইরা আছে গো খুড়া, বুক কাটি চরে ডোবা। ব্যাগরে আলো ওরেও টানি নিয়ে গেছে। শুনলে দেবশ্রী ভট্টাচার্যের কলমে মাওলা গ্রামের ভয়। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত, সৌরভ রায়, দিব্যেন্দু, শুভদীপ ঘোষ, নীল এবং অতীন। শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহে শুভজিৎ, প্রচ্ছদ এবং সমগ্র পরিচালনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।